একটা ঝলক দেখালাম আপনাদের, আজ ঠিক কি দেখাবো আপনাদের। প্রতিবেদনের 2-3টে টেক্সট প্লেট নিশ্চয়ই আপনারা একেবারে শোয়ের শুরুর আগে দেখতে পেয়েছেন। কি দেখাতে চাইছি বুঝতে পারবেন আর কিছুক্ষণের মধ্যেই। মূলত মায়ের কোল হচ্ছে খালি, তিলোত্তমার বিচার বাকি। এখনও বিচার পাচ্ছে না তিলোত্তমা। 22 দিন হতে যাচ্ছে। 9 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাস চলে এসছে, আর কিছুদিন পরে আবারও আরেকটা 9 তারিখ চলে আসবে, কিন্তু এখনও পর্যন্ত বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। তিলোত্তমা এখনও বিচার পায়নি। বিচার কবে পাবে তাও যথেষ্ট দ্বন্দ্বের মধ্যে রয়েছে সবাই। দোলাচলে চলছে সমস্ত সাধারণ মানুষ, রাস্তায় রাস্তায় বেরোচ্ছে বিক্ষোভ, আন্দোলন, প্রদর্শন, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল। কিন্তু কিছুতেই এখনও পর্যন্ত সারাংশ বেরিয়ে আসছে না যে আদতেও তিলোত্তমা কবে বিচার পাবে। যখন ধারাবাহিকভাবে তিলোত্তমার বিচারের দাবিতে প্রত্যেকে রাস্তায় নামছে, রাজপথ অধিকার করছে, দাবি জানাচ্ছে নিজেদের রক্ষার জন্য, নিরাপত্তার জন্য, মহিলারা সে বিভিন্ন প্রান্তের হতে পারে, চিকিৎসক মহল থেকে হতে পারে, সমাজসেবী হতে পারেন, টেলি অ্যাক্ট্রেস হতে পারেন, প্রত্যেকে একসঙ্গে রাস্তায় বিচারের দাবির জন্য নেমেছেন। তখন পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন জায়গায় ছবি ধরা পড়ছে আবারও ধর্ষণকারীদের, আবারও ধর্ষণের। আমি জানি না আর কতগুলো প্যানেল শো করলে পরে, আর কতগুলো শো করলে পরে, ট্রাইব টিভি বাংলা আর কতবার চেঁচালে পরে সেই ধর্ষণকারীদের কান অবধি জিনিসটি পৌঁছবে যে আপনার বাড়িতেও মহিলা রয়েছে। আমি জানি না অঞ্জনার কতবার আপনাদের সামনে নানান রকম বক্তব্য রাখবে, ধর্ষণ করা সত্যি দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন, আর কতবার বললে পরে প্রশাসনের কান অবধি পৌঁছবে, সিবিআই এর কান অবধি পৌঁছবে, আমি জানি না। তার কারণ বিচার এখনও নীরবে নিভৃতে কাঁদছে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। বাড়তি কথা নয়, সরাসরি অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, কবে ন্যায় বিচার পাবে তিলোত্তমা? আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের সামনে, আর কত মায়ের কোল খালি হলে রাজ্য এবং কেন্দ্রের টনক ফিরবে? আমার তৃতীয় প্রশ্ন আপনাদের সামনে, সুখেন্দু শেখরের ফরাসি বিপ্লবের পোস্ট কিসের ইঙ্গিত? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, ডাক্তাররা বলছেন নো সেফটি নো ডিউটি, প্রচ্ছন্নভাবে দিচ্ছে শাসক হুঁশিয়ারি। সব বুঝছি, কিন্তু কেন্দ্র এবং রাজ্যই বা কেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? এ যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আলোচনা পর্ব চলবে। ধার প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে যারা থাকছেন আমাদের সঙ্গে, কিন্তু তাদের উত্তর কতটা সুরাহা হবে আমি জানি না, আমার প্যানেল ডিসকাশনে কতটা সুরাহা হবে আমি জানি না, কিন্তু একটা জিনিস জানি, তিলোত্তমা বিচার পায়নি, নিরাপত্তা নিশ্চিত এখনো হয়নি মহিলাদের। আর যতদিন তিলোত্তমা বিচার পাবে না, যতক্ষণ নিরাপত্তা নিশ্চিত হবে না, ততক্ষণ অবধি ট্রাইব টিভি বাংলা আওয়াজ তুলে যাবে। আর ঠিক এখানে আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। দেখুন, নাবালিকাকে ফের শ্লীলতাহানির অভিযোগ। সিটি স্ক্যান করার নামে নাবালিকার শ্লীলতাহানি। অভিযোগ হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ হাওড়ার জেলা হাসপাতালে। হাওড়ার জেলা হাসপাতালে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত ওই হাসপাতালেরই ল্যাবরেটরি টেকনিশিয়ান। ঘটনাটি ঘটে শনিবার রাতে। ওই ঘটনায় হাওড়া থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, 28 তারিখ বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বছর 12-র ওই কিশোরী। শনিবার রাতে তাকে সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ল্যাবের মধ্যে এক টেকনিশিয়ান তার শ্লীলতাহানি করে। পরিবারকে কিছু জানাতে নিষেধ করে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও শেষ পর্যন্ত ল্যাব থেকে বেরিয়ে পরিবারের সদস্যদের গোটা ঘটনার কথা খুলে বলে ওই কিশোরী। শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। দ্রুত ঘটনাস্থলে এসে হাওড়া থানার পুলিশ অভিযুক্ত ওই টেকনিশিয়ানকে গ্রেপ্তার করে।
প্রশ্নের মুখে হাসপাতালের রোগীদের নিরাপত্তা। যদিও চাপানুতরের মধ্যেই আবার গোটা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে বলেও খবর। নির্যাতিতার পরিবারের এক সদস্য জানিয়েছেন, মেয়েটি প্রথমে চেঁচাচ্ছিল, তারা কেউ ভেতরে যেতে পারেননি, বাইরে থেকেই ভাবছিলেন ভয়ে হয়তো চেঁচাচ্ছে। তারপর ল্যাব থেকে রীতিমতো কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। সিটি স্ক্যানের রুমে পেশেন্টকে নিয়ে এসেছিলাম সিটি স্ক্যান করাতে। ভেতরে যে বাচ্চাটার সিটি স্ক্যান হচ্ছিল সে চেঁচাচ্ছিল। চেঁচাচ্ছিল, আমরা ভাবলাম হয়তো ছোটো বাচ্চা ভয় চেঁচাচ্ছে, তার বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। বাচ্চাটার বয়স হবে আপনার 10-12 বছর। মেয়েটা চেঁচাচ্ছিল, আমরা ভাবলাম ভয় চেঁচাচ্ছে, বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বলছে, আমাকে বাজেভাবে টাচ করেছে, ঠোঁটে কামড়িয়েছে, প্যান্ট খোলার চেষ্টা করেছে, আমার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে, বলেছে আমার পিরিয়ড হচ্ছে কিনা, আমি ভিডিও দেখি কিনা। আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইঞ্জেকশন দিয়ে দেবো, কাউকে বলবি না, ভয় দেখিয়েছে। মানে ওই যে স্টাফ ছিল ভেতরে। এগুলো কি হচ্ছে? ছিলাম আমরা সামনে, সাথে সাথে ভিডিও করেছি, পোস্ট করেছি, দেখা যাক কি হয়। এখন প্রশ্ন, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা বা ভর্তি থাকা মহিলারা সুরক্ষিত থাকবেন কিভাবে? ঘটনার প্রতিবাদে এবং হাসপাতালের সুপারের পদত্যাগের দাবিতে সিপিআইএমের ছাত্র ও যুব মহিলা কর্মীদের সংগঠনের পক্ষ থেকে রবিবার সকালে বিক্ষোভ দেখানো হয়। হাসপাতালের সামনে প্রতিবাদ সভাও করেন বামপন্থী সংগঠনের সদস্যরা। আজকে চুলার দুয়ারে চলে গেছে, তার সব দায় আমরা যাদেরকে ভোট দিয়ে জিতিয়ে সরকারে রেখেছি এবং ট্যাক্সের টাকা দিই, এই দায় তাদেরকে নিতে হবে। আমরা নিরাপত্তা চাই এবং যারা এই ঘৃণিত কাজ করছে আমরা তার বিচার চাই। আরজি করের পর হাওড়া নয়, আরজি করের পর হাওড়া হসপিটাল আসতে মাঝখানে 15টা ঘটনা ঘটেছে। আর কাল রাতে হাওড়া ঘটেছে, আজ সকালে ফিরে আরেকটা জেলা ঘটেছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমাদের কাছে চাইলে আমরা আপনাদেরকে সব তথ্য দিয়ে দেবো। কিচ্ছু বলার নেই। আপনারা খালি ভাবুন একটা ছেলের কতটা সাহস হতে পারে যখন সারা দেশ জুড়ে এই রকমের আন্দোলন হচ্ছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে মানুষ এত কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে যদি ওই সিটি স্ক্যান রুমের ভিতরে একটা ছেলে 13 বছরের একটা মেয়ের সঙ্গে এরকম মোলেস্টেশন করতে পারে, তার মানে আমাদের আশেপাশে যারা অপরাধী রয়েছে তারা কতটা সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার সরকার যদি প্রথম দিন থেকে স্পষ্টভাবে এদের বিরুদ্ধে থাকতো তাহলে বোধহয় এত সাহস হতো না। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত। যাদেরকে আমরা নির্বাচিত করেছি তারা আমার মা, বোন, আমার পরিবারের লোক, কারুর সুরক্ষা, কারুর নিরাপত্তা নেওয়ার জায়গায় নেই। হাসপাতাল চত্বরে মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এরই মাঝে হাসপাতালের শ্লীলতাহানির বিষয়টি স্বীকার করে নিয়েছেন হাসপাতালের সুপার। করতে চাইছি না, নিশ্চয়ই এই ঘটনাটা ঘটেছে, এর যথাযথ বিচার হোক। আমরাও প্রত্যেকটা স্টেপে যাতে মহিলাদের এবং মোটরযুক্ত রোগীদের যে স্বাস্থ্য এবং সম্মান সুরক্ষিত থাকে, আমরা শতকরা 100% এর জন্য দায়িত্ববদ্ধ। যদি এই দায়িত্ব আমরা পালন করতে না পারি আমাদের তো সরেই যেতে হবে। এবার ঘটনার চক্রে এটা হয়েছে, কোনো এটা নিয়ে কম্প্রোমাইজ করার জায়গা নেই। নারী সুরক্ষা নিয়ে আমরা এক বিন্দু পিছিয়ে থাকবো না, এবং যদি সত্যিকারেই যে আমরা সুরক্ষা এনশিওর না করতে পারি তাহলে যারা যারা দায়িত্বে থাকবে তাদের চলে যাওয়া উচিত। প্রসঙ্গত, আরজিকর আবহে ফুঁসছে গোটা দেশ। যত দিন যাচ্ছে ততই বাড়ছে রহস্যের জ্বর। দোষীর কঠোর শাস্তির দাবি উঠেছে নানা মহলে, কিন্তু তারপরেও রাজ্যের নানা প্রান্ত থেকে বিগত কয়েকদিনে লাগাতার শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনার অভিযোগ আসার পরেই চাপ বেড়েছে প্রশাসনের ওপরেও। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আমি জানি না আর কিভাবে বললে পরে সাধারণ মানুষের মধ্যে বিবেক জাগ্রত হবে। আমি জানি না আর কিভাবে বললে পরে প্রশাসনের নাকের ডগা দিয়ে এই সমস্ত কাজ আর হবে না। আমি জানি না আর কিভাবে বললে পরে সরকার, সে রাজ্য হোক কিংবা কেন্দ্র, তারা নড়াচড়া দেবে, নিজেদের মধ্যে নড়ে চড়ে একটু বসবে, চেয়ারটাকে একটু দুলিয়ে নেবে এবং তারপরে সঠিক বিচারের কথাটা বলবে। শুধুমাত্র তিলোত্তমা নয়, তিলোত্তমা ওই ঘটনার পরে 9 তারিখের সেই সবচেয়ে কালরাত্রি হবার পরে এখনো পর্যন্ত রাজ্যে, আমি বাংলার কথা বলছি, বাংলায় 16টি ঘটনা অফিসিয়ালি নোটিসড হয়েছে। 16টি ঘটনা।
আমি জানি না 9 তারিখ থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, বিক্ষোভ প্রদর্শন হয়েছে, সেই সব বিক্ষোভ প্রদর্শনে, আন্দোলনে, প্রতিবাদের মিছিলে তারা কোথাও লুকিয়েছিলেন কিনা আমি জানি না। সেই বিক্ষোভ বা সেই প্রতিবাদ মিছিলে যখন হুঙ্কার উঠছে উই ওয়ান্ট জাস্টিস, তখন পেছন থেকে কেউ বলছে কিনা তীব্র স্বরে যতই তোমরা জাস্টিস চাও আমরা আমাদের মতনই চলবো। আমি জানি না তারা পিছন থেকে বলছিলেন কিনা চ্যালেঞ্জ রইল আটকে দেখাক। আমি জানি না তারা পেছন থেকে ভাবছিল কিনা তোমরা যতই আওয়াজ তোলো আমরা একই পথে চলে যাব, একইভাবেই করে যাব, তোমরা কিচ্ছু করতে পারবে না। আমি জানি না, আমার ভাষা হয়তো থেমে যেতে পারে, আমার ভাষা হয়তো অন্য ট্র্যাকে যেতে পারে, কিন্তু তাদের কাজ একই জায়গাতেই রয়েছে। সরকারের দিকে আঙুল তোলা হচ্ছে, প্রশাসনের দিকে আঙুল তোলা হচ্ছে, সংবাদ মাধ্যমের কর্মীরা জানার চেষ্টা করছি, আমরা প্রত্যেকে সরকারের থেকে আওয়াজ নেওয়ার চেষ্টা করছি, জবাব নেওয়ার চেষ্টা করছি, প্রশাসনের থেকে, সিবিআই এর থেকে। কে দেবে উত্তর? কবে দেবে উত্তর? 22 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত অধরা কেন এই উত্তরগুলো? সিবিআই আর কিভাবে তদন্ত করবে? সিবিআই কোন পথে এগোচ্ছে? সাধারণ মানুষের জানার অবশ্যই অধিকার আছে। সরকার কি করছে? সরকার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কি ভাবছে? আমাদের প্রশ্ন করার অধিকার রয়েছে, করছি আমরা প্রশ্ন। সরাসরি প্রশ্ন করছি সেই সমস্ত সামাজিক ব্যাধিযুক্ত লোকগুলোকে যারা দিনের পর দিন এই ঘটনা ঘটিয়েই যাচ্ছে, আর আমরা বলেই যাচ্ছি বিচার 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 চাই আমরা, অথচ বিচার পাওয়া যাচ্ছে না। এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য আপনাদের সামনে রাখার চেষ্টা করব, আলোচনা পর্বেও আসবো, তার আগে পরিচয় পর্বে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা জুড়ে রয়েছেন, সুপ্রিয় ঘোষ বিজেপির সমর্থক, জুড়ে রয়েছেন শ্যামল বর্মন তৃণমূল সমর্থক। আপনাদের দুজনকে স্বাগত ট্রাই টিভি বাংলা এক কথা অঞ্জনের সাথে। সুপ্রিয়বাবু, অনেকদিন পরে দেখা। আমার সরাসরি প্রশ্ন সুপ্রিয়বাবু আপনার থেকে, সিবিআই তদন্ত করছে, সরকারকে বললে পরে সরকার বলছে সিবিআই এর দিকে তাকাতে। সিবিআই এখনো পর্যন্ত কোনো কিছু বলতে নারাজ, তারা শুধু তাদের কাজ করে যাচ্ছে নিপুণভাবে। আমরা তো সাধারণ মানুষ, সমর্থক বুঝি না আমরা, কে বিজেপি, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিআইএম, ম্যাটার করে না আমাদের কাছে। আমরা শুধু জানি বিচার এখনো পাচ্ছি না। সুপ্রিয়বাবু, বিচার কবে পাবো? সে সিবিআই হোক কিংবা রাজ্য সরকার। সরাসরি প্রশ্ন সুপ্রিয়বাবু আপনার কাছে। যে বিষয়টা যেটা দিয়ে শুরু করলে সেটা হচ্ছে যে বিজেপি সমর্থক হিসেবে আমি কোনো সমর্থক নই, আমি বিজেপির দলীয় পদে রয়েছি এবং মুখপাত্র হিসাবে দল আমাদের শুধু সমর্থক নেই। এটা গেল প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে তুমি আজকে এখানে উত্থাপন করেছো, এটা এই যে তোমার প্রতিবেদন শেষ করার পূর্বে একটি কথা, তুমি একটি বাক্য এখানে বিনিময় করেছো যে সামাজিক ব্যাধি। আমি এটাকে শুধু সামাজিক ব্যাধি বলবো না, কিছু মানসিক বিকারগ্রস্ত মানুষ তারা এই সমাজের মধ্যে তোমার আমার মাঝখানে লুকিয়ে আছে এবং তাদের মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ডগুলো হয়। জ্ঞানত হয়, তারা অজান্তে কেউ এগুলো করেন না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন প্রথম দিন মানে সিবিআই দিয়ে যখন প্রশ্নটা করছো, তার আগে ঘটনাগুলি হয়েছে, সেই ঘটনাগুলিগুলো একটা একটা করে যদি প্রত্যেকটা আমি সিরিয়ালি সাজাই, যাতে দেখতে পাবো যে কেন প্রশ্ন উঠছে সরকারের ক্ষেত্রে। সরকারের প্রশ্ন উঠতে তো একটা কোনো গ্রাউন্ড দরকার, গ্রাউন্ড না থাকলে তো মানুষ সরকারকে প্রশ্ন করে না। তুমি এই নিয়ে অনেকবার এটা নিয়ে আলোচনা করেছো, বিভিন্ন সংবাদপত্র এটা নিয়ে আলোচনা করেছে। তবে আমার একটা কথা বলতে হয় যে সামাজিক ব্যাধি বাইরে গিয়েও সরকারকে যারা প্রশ্ন করছে তার একটাই কারণ যে যখন এই প্রথম ঘটনাগুলো ঘটতো, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, শুধু আজকে ঘটছে বিষয়টা তৃণমূল কংগ্রেসের সরকার হয়েছে তাই ঘটছে, আমরা একবার এটা মনে করি না বা বলিও। কিন্তু কেন এই সরকারকে বেশি প্রশ্ন করা হচ্ছে তার একটা কারণ হচ্ছে এখানকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমার যতদূর জানা, আমার জ্ঞানে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি নারী, যিনি মহিলা। এবং তার রাজ্যে যখন এই প্রত্যেক দিন একটা করে ঘটনা ঘটছে, যখন কামরুনি ঘটলো, প্রাকৃতিক ঘটলো, হাঁসখালি ঘটলো, কোচবিহার ঘটলো, তখন কোথাও সরকারি তন্ত্রের পক্ষ থেকে, আমি মুখ্যমন্ত্রীর কথা শুধু বলবো না, সরকারি তন্ত্রের পক্ষ থেকে রাজ্যে বারবার করে এই ঘটনাগুলোকে কোনো একটা জায়গাতে আড়াল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিভাবে আড়াল হচ্ছে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যারা পার্ষদ রয়েছেন তারা প্রত্যেকেই, এটা আমি জানি না কেন প্রত্যেক দিন আমরা দেখছি 12-13 বছর ধরে যে কোনো একটা ঘটনা ঘটতেই পারে। আমরা এটা মনে করছি না বা আমরা এটা বলছি না যে মুখ্যমন্ত্রী বা তাদের সরকার কাউকে লিলিয়ে দিচ্ছে এগুলো করার জন্য, আমরা এটা বলছি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যখন এই অভিযোগগুলো উঠছে, তখন এই অভিযোগগুলো ওঠার পর যে কারোর রেট নিয়ে সমস্যা ছিল, সে তো রেটের দরাদরিতে এটা হয়েছে। কেউ ছোট ড্রেস পরে বেরিয়েছিল কেন, কেউ রাত্রি 2টোর সময় পার্কস্ট্রিটে কি করছিল, কেউ বলছিল নাকি একজনের সাথে আরেকজনের অ্যাফেয়ার ছিল। এগুলো কে বলছে? এগুলো বলছেন আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ প্রধান, মাননীয় মুখ্যমন্ত্রী। বিভিন্ন বাড়িতে তোমাদের কাছে আর্কাইভ থাকবে, তুমি দেখে নাও। তাহলে যখন প্রশাসনিক প্রধানের পক্ষ থেকে এই ধরনের উক্তি আসে, তখন এই ধরনের সমাজ বিরোধী সমাজের সামাজিক বিকারগ্রস্ত মানসিক মানুষগুলো এরা আরো এন্ট্রু পায়, এরা আরো এনার্জি পায়, এরা আরো মানে সুযোগগুলো পায় যে আমার পাশে তো আমার সরকার রয়েছে, ও কি হবে, কিছুই হবে না। তুমি দেখো এই যে আরজি করের ঘটনা 9 তারিখের কথা বারবার আমরা বলছি, এবং এটা নিয়ে উত্তাল রয়েছে গোটা পৃথিবী, রয়েছে ভারতবর্ষ কিন্তু না, এই গোটা পৃথিবী উত্তাল রয়েছে, বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিবাদ এসছে। কিন্তু প্রশ্নগুলো কেন উঠছে? প্রশ্নগুলো উঠছে এই জন্যই, প্রথমত হচ্ছে যে রাজ্য সরকারের যেভাবে তদন্ত করার উচিত ছিল, যে 4 দিন হাতে ছিল, যাকে নিয়ে এত অভিযোগ, যে সন্দীপ ঘোষ, তার আমলে এই ঘটনাগুলো ঘটেছে, আর্থিক কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার নাম জড়িত, সেই সন্দীপ ঘোষকে এই রাজ্যের প্রশাসন তাকে একবার ডেকে জেরা করার প্রয়োজন মনে করবে। কিন্তু আরেকদিকে যদি আমি দেখি, তাহলে ওই সন্দীপ ঘোষকে যেহেতু জেরা করলো না, কিন্তু এই সায়ন লাহিড়ী বলে যে ছেলেটি, যে সামাজিক আন্দোলনের নামে ছাত্র সমাজের নামে ডাক দিয়ে একটি মিছিল অর্গানাইজ করার ডাক দিল এবং সেটা নবান্ন ঘেরাও অভিযান হলো, তাকে তোমার আমার এরকম চ্যানেলে বসা অন্তত একটি সংবাদ মাধ্যমের চ্যানেল থেকে ডিবেট শেষ করার রাতারাতি তাকে সেই স্টুডিওর বাইরে থেকে গ্রেপ্তার করে, এবং তাকে হাইকোর্ট বেল দেওয়ার পরে এই রাজ্য সরকার তার যাতে বেল না হয় তার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। প্রশ্ন তো উঠবে, তাহলে এক ক্ষেত্রে আপনি একদম নির্বিকার, আর এক ক্ষেত্রে আপনি আপনার প্রতিবাদ যারা করছে তাদেরকে আপনি কেস দিচ্ছেন, মামলা দিচ্ছেন, মামলাকে আটকাতে যাচ্ছেন। 2 নম্বর। 3 নম্বর, রাজ্য সরকার এই বিষয়গুলোকে ডিফেন্ড করার জন্য কপিল সিব্বলের মতো এত বড় একজন লয়ারকে, যার ফিস আমি যতদূর জানি 20-30 লাখ টাকার কাছাকাছি, আমার আপনার করের টাকা খরচা করে রাজ্য সরকার কপিল সিব্বল এবং তার সাথে 21 জনের প্যানেল লয়ার্স তাদেরকে দাঁড় করানো সুপ্রিম কোর্টে, কেন, কার স্বার্থে? যদি রাজ্য সরকারের এটা মানা যায় যে তারাও বিচার চান, আমি বিশ্বাস করি যে তারা হয়তো বিচার চান, তাহলে বিচার যদি চেয়ে থাকেন, তাহলে আপনি এত টাকা খরচা করে একজন লয়ার অ্যাপয়েন্ট করছেন কেন? কেন আপনার প্রশাসনিক প্রধান হিসাবে আপনি ওই সন্দীপ ঘোষকে রাতারাতি তাকে ডিমোশন করার নাম করে, মানে ডিমোশনের জায়গায় আপনি তাকে প্রমোশন করে দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের আবার অধ্যক্ষ বানিয়ে ফেললেন 4 ঘন্টার মধ্যে? প্রশ্নগুলো উঠবে, এবং এই ধরনের ঘটনাগুলো যত হবে, সরকার পক্ষ যেই থাকুক, আজকে তৃণমূল আছে, কালকে বিজেপি থাকবে, আগে সিপিএম ছিল, তার আগে কংগ্রেস, পরবর্তীকালে আবার হয়তো সরকার চেঞ্জ হবে, কিন্তু এই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, সরকার বা প্রশাসনকে কঠোর হতে হবে, তাদের ইন্টেলিজেন্সকে মাথায় রেখে তাদের ইন্টেলিজেন্সের সত্যতা আনতে হবে, এবং সবচেয়ে বড় বিষয়, সরকারি দপ্তরগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে এই টেকনিশিয়ানের নাম করে কাদেরকে চয়ন করা হচ্ছে, কাদেরকে ইনক্লুড করা হচ্ছে, তাদের কি প্রফেশনালিজম আছে, তাদের কি পেশাদারিত্ব আদৌ আছে, এগুলো কারা বিচার করছে, এটা রাজ্য সরকারকে দেখার প্রয়োজন আছে, স্বাস্থ্য বিভাগকে দেখার প্রয়োজন আছে। দুর্ভাগ্য হোক, সৌভাগ্য হোক, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নাম হোক মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সরকারকে চিন্তা করতে আসতে হবে। বেশ, সুপ্রিয়বাবু, আপনার প্রত্যেকটা কথা শুনলাম। এবার সরাসরি আমার প্রশ্ন থাকবে শ্যামলবাবুর কাছে। শ্যামলবাবু, আপনিও নিশ্চয়ই শুনেছেন সুপ্রিয়বাবু ঠিক কি বললেন। আমার প্রশ্ন আপনার কাছে, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা বিচার চাইছেন। আমি জানি না, আপনি হয়তো বলতে পারেন যে আবারও কিছু এআই রিলেটেড কথা, কিন্তু আপনাদের মনে থাকবে 28 তারিখ, সুপ্রিয়বাবু বসে আছে, সুপ্রিয়বাবু নিশ্চয়ই মনে থাকবে 28 তারিখ ছাত্র পরিষদের জন্মদিনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য সরকারের কাছে যদি থাকতো যাবতীয় বিষয়, সব পাওয়ার তার হাতে নেই, যদি থাকতো তাহলে 7 দিনের মধ্যে তিনি দেখে নিতেন। কামদুনি কতদিন হলো, পার্কস্ট্রিট কতদিন হলো? শ্যামলবাবু, সেদিন তো সিবিআই এর কোনো হাত ছিল না, সিবিআই তো তখন হস্তক্ষেপ কিছু করেনি, তাহলে কামদুনি, পার্কস্ট্রিট কি বিচার হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন একটু জানার চেষ্টা করবো আপনার থেকে শ্যামলবাবু। শুনতে পাচ্ছেন? একেবারে স্পষ্ট, আপনি বলুন। ধন্যবাদ
সবাইকে, এখানে যারা উপস্থিত আছেন এই চ্যানেলটিতে। প্রথমত আজকে যে একটা কাণ্ড হলো, আজকের কাণ্ড, এই কাণ্ডের সব থেকে শুনতে পাচ্ছেন? আপনার অডিও ক্লিয়ার আসছে না। হ্যালো, আপনার অডিও ক্লিয়ার আসছে না, টেকনিক্যাল কিছু ইস্যু রয়েছে। সুপ্রিয়বাবু এবং শ্যামলবাবুর থেকে সময় নিয়ে আমি একটু ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথা অঞ্চল। সরাসরি নজর রাখবো শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যে আমি যা প্রথমে বলেছিলাম 16টি ঘটনা, গতকাল এবং আজ মিলিয়ে টোটালে 19টি ঘটনা ঘটেছে। সর্বমোট 19টি ঘটনা, এবং 19টি ঘটনার প্রত্যেকটিতেই একই ইস্যু, ধর্ষণ, ধর্ষণ এবং ধর্ষণ। আর ঠিক এই জায়গাতে কোন দিন ঠিক কী কী ঘটনা ঘটেছিল আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। 13ই আগস্ট 2024 উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মুখ এবং বধিরকে ধর্ষণ। 15ই আগস্ট 2024 শিলিগুড়িতে স্কুল ছাত্রীকে গণধর্ষণ। 15ই আগস্ট 2024 আবারও দক্ষিণ দিনাজপুরের আদিবাসী মহিলাকে গণধর্ষণ। 16ই আগস্ট 2024 প্রধাননগর থানার এক অভিজাত আবাসনে যৌন নির্যাতনের শিকার বছর 8টি মেয়ে। 16ই আগস্ট 2024 মালদার মানিকচকে বধূকে ধর্ষণ করে ভিডিওগ্রাফি। 20 আগস্ট 2024 বক্সিরহাটের এক নাবালিকাকে অপহরণ, ভিন রাজ্যে নিয়ে গিয়ে লাগাতার অত্যাচার। 23 আগস্ট 2024 রায়গঞ্জে নোট দেওয়ার বাহানায় সহপাঠীকে ধর্ষণ। 24 আগস্ট 2024 শিলিগুড়িতে নির্যাতন থেকে বাঁচতে গিয়ে হোটেলে বন্ধুর কাছে ধর্ষিত কিশোরী। 25 আগস্ট 2024 দিনহাটাতে এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে। 25 আগস্ট 2024 উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বৌদিকে নির্যাতন। 26 আগস্ট 2024 কোচবিহারের চান্দামারিতে নাবালিকাকে জঙ্গলে যৌন নিগ্রহের অভিযোগ। 29 আগস্ট 2024 দক্ষিণ দিনাজপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা। 29 আগস্টে দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারিতে তরুণীকে নির্যাতন। 29 আগস্ট আবার মালদার হাবিবপুরে শিকার নবম শ্রেণীর এক ছাত্রী। 31 আগস্ট মালদার হাবিবপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণ। 31 আগস্ট মধ্যম গ্রামে 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। 31 আগস্ট আরও ঘটনা ঘটেছে, হাওড়া সিটি স্ক্যান করার নামে মহিলাকে হাসপাতালে শ্লীলতাহানি। 1 সেপ্টেম্বর অর্থাৎ আজ বীরভূমে সরকারি হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ। 10ই আগস্ট দক্ষিণ দিনাজপুরের তপনে প্রৌঢ়াকে ধর্ষণ। দেখুন, এই যাবতীয় বিষয়গুলো অভিযোগের খাতাতে রয়েছে, কিন্তু প্রশ্ন 1%ও যদি ঘটে থাকে, যা বলে কথায় বলে যা রটে কিছু তো বটে। আমি ঠিক এই জায়গাতে সুপ্রিয়বাবুর কাছে চলে আসবো। সুপ্রিয়বাবু, একের পর এক ধারাবাহিকভাবে ঘটনা আপনার সামনে রাখলাম, ঘটনাক্রম আপনার সামনে রাখলাম, এগুলো কি বাংলা এই ছবি দেখতে চাইছে এতদিন ধরে? বাংলা নিজের মেয়েকে চায় বলে যারা স্লোগান তুলেছিলেন, আমি রাজনৈতিক বিরোধিতা থাকার পরেও আমি এটা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হয়তো এগুলো চান না। থাকতেই পারে আমার সাথে রাজনৈতিক বিরোধিতা হাজারবার থাকবে, কিন্তু একজন নারী হিসাবে তিনিও মানে একদম অপারক হয়ে বসে আছে, কিছু করার নেই। কারণ যে হুলিগানিজম দিনের পর দিন এই রাজ্য সরকারের মাধ্যমে সাপোর্ট করা হয়েছে, সমর্থন করা হয়েছে, ছোট ছোট ঘটনা বাচ্চা ছেলেরা ঘটিয়ে ফেলেছে, দুষ্টুমি করে ফেলেছে বলে উক্তি করে তিনি এগুলোকে বাড়োয়া দিয়েছেন, তিনি এগুলোকে বাড়তে দিয়েছেন। পরে আর কনফার্ম করা যাচ্ছে না। ফ্র্যাঙ্কেনস্টাইন যারা তৈরি করবে, ফ্র্যাঙ্কেনস্টাইনের হাতে তাদেরকেই তো মরতে হয়, মানে আমি রাজনৈতিক মৃত্যু করবো। তো সুতরাং এই মানে এগুলো হয়েছে, এই মানে যেগুলো তুমি দেখাচ্ছ এগুলো কিছু না কিছু ঘটনা ঘটেছে না, এগুলো প্রত্যেকটাই ঘটে 9 তারিখের পরে একদম অতি সম্প্রীতি আনন্দপুরের ঘটনা। পরের দিনই সেই ঘটনা ঘটছে, আমরা দেখেছি হাই রোডের ওখানে বাইপাসের। তো বিষয়টা হচ্ছে আমি এটাও সাথে সাথে মনে করি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেহেতু প্রশ্ন রাখা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার কি করছে, দেখো আমি এটা ব্যক্তিগত স্তরে এবং আমার দলীয় স্তরে এটা আলোচনা চলছে, এবং আমরা খুব সম্ভবত দলীয় ক্ষেত্রে যেটা জানতে পারছি বা কেন্দ্র সরকার এই যে ধর্ষণ কাণ্ডের বিষয়টা নিয়ে তার একটা বড়সড় কোনো একটা রদবদল আনতে চলেছেন আইনে, এবং হয়তো সম্প্রীতি পরবর্তী যে সেশন হবে পার্লামেন্টে সেখানে হয়তো আমরা দেখতেও পাবো। তো সুতরাং মানে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি কড়া আইন আনা প্রয়োজন, এবং কড়া আইন নিশ্চিতভাবেই কেন্দ্র সরকার তারা চিন্তা ভাবনা করছেন। তবে হ্যাঁ, বিচারের কথা এখানে বারবার উঠে আসছিল যে বিচার তদারকি ভাবে মুখ্যমন্ত্রী বলেছেন আমি 7 দিনের মধ্যে দেখে দেবো, 7 দিনের মধ্যে ফাঁসির সাজা করে দেবো। আমি যতদূর জানি উনি বলেন এটা, আমি জানি না, আমি নিজে একজন আইনজীবী, আমি ব্যারাকপুর বাড়ির সদস্য, আমি প্র্যাকটিস করি বলে আমি এটা বুঝি।
কিন্তু মুখ্যমন্ত্রী একজন আইনজীবী বলেন, তিনি কি করে এটা বলে দিতে পারলেন যে 7 দিনের মধ্যে আমাদের রাজ্য সরকার হচ্ছে ফাঁসি ব্যবস্থা করে দেবেন? আমার জানা নেই। মানে কোন ভারতবর্ষের কোন আইনে 7 দিনের মধ্যে ট্রায়াল ছাড়া হ্যাঁ মানে ফাঁসির সাজা হয়ে যায় আমার জানা নেই। যতই ফাস্ট ট্র্যাক কোর্টে যান আর যেখানেই যান, যাই হোক তিনি বলেছেন, তিনি কেন বলেছেন অনেক কিছুই বলতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে আইনের ব্যাপারটা কিন্তু তোমার আমার চিন্তা ভাবনা এবং তোমার আমার আবেগের থেকে বাইরে। হ্যাঁ, আইনের ভাষায় প্রমাণ সাপেক্ষ বিষয়টা দেখা হয়। সেখানে আমার আবেগ কি বলছে, তোমার আবেগ কি বলছে, তুমি কটা মশাল জ্বালালে, আজকে কটা ধর্ণা মিছিল করলে, কটা ডিবেট করলে, আমি কটা ডিবেট এসে চেঁচামেচি করলাম তোমার সাথে, সেটা আলাদা। কিন্তু জাস্টিস যারা চাইছি আমরা সকলে, জাস্টিসের একটা নির্দিষ্ট পুঙ্খানুপুঙ্খ রাস্তা আছে। সেই রাস্তা আইনের মধ্যে দিয়েই যায়, এত তাড়াতাড়ি কোনো কিছু হয় না। আমি এর আগেও বিভিন্ন চ্যানেলে বলেছি, বিভিন্ন বড় সংবাদপত্র যেখানে আমাদেরকে ডাকে আমরা বলি, সেখানে যিনি বিতর্ক হয়। যারা এই বিষয়টা জানেন না যে রাতারাতি সাজা হয়ে যাবে, এটা হয় না আমাদের আইন। হ্যাঁ, তার কিছু সংশোধন প্রয়োজন, এটা নিয়ে আমি তোমার সাথে একমত, তুমি সেটা নিয়ে আমার সাথে ডিবেট করতে পারো। তার জন্যই তো বিএনএস এসছে, আইপিসিটাকে উল্টো করে এখন বিএনএস এসছে, বিএনএসএস এসছে, এগুলো এসছে, এগুলোকে কার্যকারী হতে আরো 1 বছর 1.5 বছর সময় লাগবে, যাতে আরো দ্রুত মানুষ সুরাহা পান। আরো মানুষ আর 20 বছর 15 বছর ধরে লাগাতার কোর্টের যাতায়াত এটা পছন্দ করছেন না, এটা বুঝতে পেরেছেন সবাই। কিন্তু 7 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে। দেখো, একটা চার্জশিট দিতেও মিনিমাম 45, 50, 60 দিন, 90 দিনের কাছাকাছি লাগে। হ্যাঁ, 20 দিন 25 দিন মিনিমাম লাগে। আমি একটা কথা সকলকে এখানে যাদের দর্শকদের এইটুকু আশ্বস্ত করতে পারি, সিবিআই আগামী সপ্তাহে সম্ভবত, আমি যতদূর জানি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যেহেতু মামলাটা চলছে, আমরা সকলেই জানি, এবং সুপ্রিম কোর্টের গাইডলাইনের অনুযায়ী সিবিআই এই মামলাটা নিয়েছে, তুমি জানো। সুপ্রিম কোর্ট কিন্তু তোমার আমার মতো ডিবেট করে বা চ্যানেলে বসে মিডিয়াকে বাইট দিতে বাধ্য নয়। তাদের কি কি তথ্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং এই মামলা জুড়ে যারা যারা পার্টি হয়েছে, কারা কারা ওখানে যুক্ত, একা সঞ্জয় ঘোষ দায়ী নাকি ওখানে সন্দীপ ঘোষ দায়ী নাকি তুমি আমি দায়ী, মানে বিষয়টা আমি বোঝানোর জন্য বলছি। এখানে আরো কারা কারা যুক্ত সেই তথ্য কিন্তু মিডিয়ার সামনে তুলে ধরাটা তাদের কাজ না। তারা হলফনামা করে এফিডেভিট দিয়ে এটা কোর্টে প্রডিউস করবে আগামী সপ্তাহে। আমরা তার দিকে নজর রাখি, একটু ধৈর্য আমাদের ধরতে হবে। হ্যাঁ, আমি জানি সিবিআই কয়েকটা মামলা আমরা বছরের পর বছর ধরে চলছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে সেগুলো ম্যাক্সিমামটাই কিন্তু পলিটিক্যালাইজড মামলা, প্রত্যেকটাই পলিটিক্যাল মামলা। পলিটিক্যাল নেতা ফেসে রয়েছে, পলিটিক্যাল রাজনৈতিক নেতৃত্ব ফেসে রয়েছে সমস্ত জায়গায়। সেক্ষেত্রে ব্যাপারটা তখন কি হয়, তখনই তুমি অ্যাকশন নিতে যাবে, তখনই তোমাকে বলা হয় দেখো স্বতঃস্ফূর্ত ভাবে মানে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, বিরোধিতা করার জন্য আমাদের সাথে এইভাবে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে। এটা কারা বলে? তৃণমূল কংগ্রেস থেকে এসছে এই তথ্য। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় এটা সামাজিক দায়, এবং সামাজিক ভাবে যে একটি নারী, সবচেয়ে বড় কথা একজন ডিউটি কর্তব্যরত ডাক্তারকে, তার সাথে এই ঘটনা ঘটলো, সেটা কিন্তু নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের নড়ে চড়ে বসেছে। যদি না বসতো নড়ে চড়ে, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সুমোটো মামলাটা গ্রহণ করতো না। তুমি এটা জানো, সুপ্রিম কোর্ট নিজে নিয়েছে। আমি তাই বলবো আমরা সকলেই জাস্টিস চাই, তবে সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে সিবিআই কি স্টেপ নিচ্ছে তার দিকে নজর রাখতে হবে। আর যদি না নেয়, তাহলে আমরা তো আন্দোলন করছি, সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে সিবিআইয়ের কাছে এই প্রশ্ন বা দাবি রাখবো যে আপনারা কেন, মানে কি অগ্রগতি হলো মামলা, সেটা আপনারা জানান। এটা আমরা বিজেপির পক্ষ থেকে বলছি, এরকম নয় যে সুপ্রিয়বাবু আপনি একদম ঠিক বলেছেন। সিবিআই কি করছে তা একেবারেই বাধ্য নয় মিডিয়াকে জবাব দেওয়ার জন্য, একেবারে ঠিক বলেছেন। কিন্তু এটাও প্যারালালি ঠিক যে সাধারণ মানুষ বিচার, সিবিআই, রাজ্য সরকার, কেন্দ্র সরকার বোঝে না, তারা নিরাপত্তা বোঝে, এবং নিরাপত্তা তারা পাচ্ছে না, নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। আর সাধারণ মানুষের প্রশ্নই মিডিয়ার প্রশ্ন। আর ঠিক এই জায়গাতে আমি শ্যামলবাবুর কাছে যাব। শ্যামলবাবু, আর কতদিন আপনারা যে কথা বলছেন, সুপ্রিয় বাবুরাও, সাধারণ মানুষও এখন বলছে, ভালো করে একটু কান পাতবেন, শুনতে পাবেন, সাধারণ মানুষরাও বলছে দর্শকদেরকে সেফ গাইড করছেন আপনারা, আর কতদিন? শুনতে পাচ্ছেন? পারফেক্টলি শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি, বাংলায় যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এর দায় কার? এর দায় কিছু এই আমাদের এই যারা এই সমাজে যে জঞ্জাল মানুষজন যা থাকে তাদের দায়। হ্যাঁ, এই ধর্ষণ বিরোধী একটা আইন আনতে হবে, যার যে আইন দিয়েই কিন্তু হবে, সেই আইনটা আমরা চাই খুব তাড়াতাড়ি, শীঘ্রই। হ্যাঁ, আর তার জন্য
কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কেই এর জন্য একটা স্ট্রিক্ট একটা সিদ্ধান্ত নিতে হবে। কোনো রাজনৈতিক দলকে কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই। এই কারণে বলেছি, কোনো রাজনৈতিক দলকে কাদা ছোড়াছুড়ি করে কিছু লাভ নেই। হ্যাঁ, সবকিছু নিজেদের মধ্যে একসঙ্গে করে, যেহেতু এটা একটা খুবই খারাপ একটা মর্মান্তিক দৃশ্য, হ্যাঁ, সেক্ষেত্রে রাজ্য সরকার এখানে কি করেছে? কোনো প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে বলুন? আর শ্যামলবাবু, আপনাকে প্রথম বলবো, আপনি একটু ফ্রন্ট ক্যামেরাটা ঠিক করুন প্রথম। আর দ্বিতীয় কথা, শ্যামলবাবু আপনাকে জিজ্ঞেস করছি, সুপ্রিয়বাবু আপনার কাছে আসবো। শ্যামলবাবু আপনাকে শুধু জিজ্ঞেস করছি, আপনি বলছেন না যে রাজ্য সরকার কি প্রমাণ লোপাট করেছে কিনা? রাজ্য সরকার প্রমাণ লোপাট করেছে কি করেছে না আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমার কথা হলো 5 দিন পরে সিবিআই হস্তক্ষেপ করেছে এই কেসটিতে, এবং 5 দিন ধরে ঠিক কি ঘটনা ঘটলো? শুধু সঞ্জয় রায় কি অভিযুক্ত ছিলেন? সন্দীপ ঘোষ, শুনে নিন প্লিজ। সন্দীপ ঘোষ 2023 সালের যে মামলা, 24 সালে এসে আপনারা সেটা এসআইটি গঠন করছেন যখন আরজি কর নিয়ে তোলপাড় হচ্ছে তখন। আক্তার আলী আজকে থেকে এই বিষয়ে কমপ্লেন করছেন। স্বাস্থ্য দপ্তরের কাছে কোনো নোটিফিকেশন ছিল না, কোনো নোটিশ জারি হয়নি, কিচ্ছু জানতেন না স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের একদমই ক্লিয়ার আসছে না। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, শুনছেন? আপনার সাউন্ড অত্যন্ত একেবারেই ক্লিয়ার আসছে না। পুলিশ তবুও তো অ্যারেস্ট করেছে খুব তাড়াতাড়ি, যতটা শীঘ্র পেরেছে অ্যারেস্ট করেছে, কিন্তু সিবিআই কিছু পাচ্ছে না। এর দায়ভার কার? এর দায়ভার কি সিবিআই দায়ভার কি আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী? এটা বলুন সুপ্রিয় বাবু। সিবিআই দায়ভার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওনার প্রশ্ন বুঝতে পেরেছি। উনি বলছেন যে সঞ্জয় ঘোষ, এই সঞ্জয় বলে যে ছেলেটা, সঞ্জয় রায়, তাকে অ্যারেস্ট করেছে রাজ্য সরকারের পুলিশ। খুব ভালো কথা। আমরা তো তার জন্য বাহবা দিয়েছি যে রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে ওখানে অ্যারেস্ট করেছে। কিন্তু আমাদের প্রশ্ন এটা যে সঞ্জয় রায়কে ভিকটিম বানানো হচ্ছে না, যেমন ধনঞ্জয়কে বানানো হয়েছিল। প্রশ্নটা তো এটাই তো সকলের প্রশ্ন। এবার আসি সন্দীপ ঘোষের ব্যাপার। সন্দীপ ঘোষকে রাজ্য সরকার ডাকেনি বলেনি, আমি আসি বলুন তাহলে। সেটা হচ্ছে যে সন্দীপ ঘোষকে কেন ডাকানো, সন্দীপ ঘোষকে নিয়ে এত অভিযোগ কেন, এবং সন্দীপ ঘোষের কি অভিযোগ, কেন বলা হচ্ছে রাজ্য সরকার প্রমাণ লোপাটের কাজ করেছে, সিবিকে বারবার করে দায়বদ্ধ করা হচ্ছে কেন? আপনারা বিভিন্ন ফুটেজ দেখেছেন, মিডিয়ার মধ্যে ভাইরাল রয়েছে। যেদিনকের এই ঘটনা, যখন ওই বাবা মা ওনাদেরকে ডেকে আনা হয়, তখন দায়বদ্ধহীন হিসাবে যারা ফোন করেছিলেন ওনাকে, তাদের ভাষা আপনারা শুনেছেন। 1, এর জন্য দায়ীকে। 2, যখন ওই সেমিনার রুমে হলে, যেখানে কেস অফ অকুরেন্স, যেখানে এই ঘটনাটা ঘটেছিল, প্লেস অফ অকুরেন্স পিও বলি আমরা, সেই প্লেস অফ অকুরেন্সে জনসভার মতো করে অতগুলো মানুষ করে ঢুকে গেল কার নির্দেশে? যেখানে প্লেস অফ অকুরেন্স হবে সেই জায়গাতে ভালো করে ওখানে পুরো জায়গাটাকে ঘিরে রাখা উচিত, পুলিশ করেনি। 3 নম্বর ব্যাপার হচ্ছে, যখন এই আন্দোলন হচ্ছিল, আন্দোলনের রাতের দিন 14 তারিখে যখন রাত জাগার কর্মসূচি হচ্ছিল, সেখানে হুলিগানসরা ঢুকে গিয়ে গোটা সেমিনার রুমে পৌঁছতে পারলো না। 3 তলা না 3rd ফ্লোরে ইঞ্জিন কনফিউশন ছিল বলে ভাঙতে পারলো না। এমার্জেন্সি থেকে শুরু করে একাধিক জায়গা তারা ভাঙচুর করেছে, ইএনটি ডিপার্টমেন্ট ভাঙচুর করেছে। তৎক্ষণাৎ তারা সমস্ত কিছু ডেমোলিশ করার কাজ করেছে। তাদের কি স্ট্যাটাস হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে, কার নাম, তারা কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় রয়েছে, যারা বলে দিচ্ছিল রাম আর বামের সাথে এটা ঘটনা। তাহলে আমরা তো জানতে চাইছি, যদি কোনো রাম, মানে বিজেপিকে বলতে চাইছেন রাম হিসাবে মুখ্যমন্ত্রী, যদি কোনো বিজেপির কর্মী ওখানে আটক হয়ে থাকে পুলিশের খাতায়, সেই রাতের কারণে সেই নাম প্রকাশ্যে এসছে না, তাহলে পুলিশের দায় নেই কেন? 3, সিপি সাহেব যেভাবে কথা বলছিলেন মিডিয়ার সাথে, এবং কেস যেদিনকে ঘটনা এটা ঘটলো 14 তারিখে, সেই ঘটনা রাতের দিন যেভাবে মিডিয়ার সাথে কথা বলছিলেন, মনে হচ্ছে তিনি হুমকি দিচ্ছেন। তারা তো প্যালপিটেশন কেন, তারা তো উত্তেজনা কেন, এগুলো তো প্রশ্ন উঠছে। আর সন্দীপ ঘোষকে ডাকার ক্ষেত্রে আপনি বলছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। যে রাজ্য সরকার সন্দীপ ঘোষকে ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে গিয়ে তাকে 4 ঘন্টার মধ্যে বদলি করে দিয়ে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ বানায়, এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যখন থাপ্পড় খায়, তার কাছ থেকে আপনি চাইছেন যে লাস্ট যেটা আমি বলে শেষ করবো, সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষের, যেটা আপনি বললেন 2023 সালে আক্তার আলী যে বিষয়টা, সেটা নবান্ন অব্দি তিনি কমপ্লেন করেছিলেন, স্বাস্থ্যমন্ত্রীর কাছে গেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নেননি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে। ছেড়ে দিন, স্বাস্থ্য সচিবকে অ্যাপয়েন্ট কে করেন? স্বাস্থ্য সচিবকে অ্যাপয়েন্ট করে রাজ্য সরকারের ক্যাবিনেট।
ক্যাবিনেটে কে আছেন? স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি স্বাস্থ্য সচিব এগুলো জানতেন না যে ঘটনাগুলো ঘটছে? তিনি সেখানে স্টল উদ্বোধন করছেন, স্টলের লাইসেন্স দিয়ে দিচ্ছেন, যেখানে বেআইনি ভাবে পুরো আরজিকরটা জুড়ে প্রত্যেক দিন শোনা যাচ্ছিল যে কাউকে অনার্সের দাবি নিয়ে কোনো লোকরা অন্য স্যারদেরকে, টিচারদেরকে মানে প্রেসারাইজ করতেন যে এদের নম্বর বাড়িয়ে দিতে হবে, এদের নম্বর কমিয়ে দিতে হবে। একজন স্টুডেন্টকে টানা 16 দিন, 18 দিন, 20 দিন ধরে সন্দীপ ঘোষ নাইট করাতেন। এই দায়গুলো মানে ঝেড়ে ফেললে হবে? সিবিআই তো সিবিআই কাজ করবে, তারা পেয়েছে কেসের ইনভেস্টিগেশন, এবং ইডি কাজ করবে তার বিরুদ্ধে যে মামলা হচ্ছে সেটা নিয়ে। বেশ, সুপ্রিয় বাবু, শ্যামল বাবু বলুন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সন্দীপ ঘোষের সঙ্গে তৃণমূল এটা জোড়ালে হবে না। সন্দীপ ঘোষ তাকে ধরে নিয়ে গেছে সিবিআই, তাহলে সন্দীপ ঘোষ এতদিন কিছু জেরা করতে পারেনি? এটা সিবিআই এর ফল্ট, আর সেটা সিবিআই এর ফল্ট। আমাকে বলতে দিন, আপনি বলেছেন, আপনি অনেক বলেছেন, এবার আমাকে বলতে দিন। 2024 সালে জেতার পরে আবির খেলেছেন, আপনি বলছেন দেওয়াল করেছে, আপনার সময় আপনি বলেছেন, আমার সময় আমাকে বলতে দিন। বলছি দেওয়াল ভেঙে দিচ্ছে ওটা কি আপনি ছিলেন ওখানে? আপনি কি ছিলেন? দেওয়াল ভেঙে দিচ্ছে পুলিশ করছে, আপনি কি ওই স্পটে ছিলেন? মণিপুর এবং হাতরাসের ঘটনা বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে লয়ার অ্যাপয়েন্ট করেছিলেন কপিল সিব্বলের মতো বিজেপি। দেখাতে পারবেন? ধরুন বললে হবে না, কি ধরুন বললে হবে না, কি ধরুন বললে হবে? নিজেদের কেস, নিজেদের দুর্নীতিটা আগে নিজেরা দেখুন। দুর্নীতি অদ্ভুত ব্যাপার। এটা দুর্নীতি আসলে কোথায়? এটা তো ধর্ষণ কাণ্ডের মামলা চলছে, দুর্নীতি এলো কোথায়? সেই ওটা আরে দুর্নীতি সন্দীপ ঘোষ করেছে, সেটা রাজ্য সরকার এতদিন তাকে পাল্লা দিয়ে রেখেছে যে তাকে তুমি বহাল তবিয়তে থাকো। সন্দীপ ঘোষকে গুলিয়ে ফেলবেন না। সন্দীপ ঘোষ তো রাজ্য সরকারের সঙ্গে গুলাবো না। অদ্ভুত ব্যাপার। সরকারি বেশ তাপ উত্তাপ চলতে থাকবে, ডিবেট চলতে থাকবে। ঠিক ধর্ষণ নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস সব হচ্ছে, রাস্তায় নামছে সবাই, বিক্ষোভ প্রদর্শন চলছে, প্রতিবাদ মিছিল চলছে, মশাল জ্বলছে, তখন ঠিক সেই জায়গাতে সাধারণ মানুষ কি বলছে জানা অত্যন্ত দরকারি। সাধারণ মানুষ কি বলছে আপনাদের সামনে রাখছি, শুনুন। আমি একজন সাধারণ নারী হিসাবে দেখছি যেটা একজন নারীর যেই হিসাবে ধর্ষণ হওয়ার পরে এখন পর্যন্ত কোনো বিচার পায় নাই, তারপরে একজনকে ধরা হয়েছে, কিন্তু আরো বাকি যারা আছে তাদেরকেও ধরবে বা কিছু, সেটাও আমরা এখন পর্যন্ত কিছু দেখছি না। ওই একজনকে ধরে নিয়ে তাকে নিয়েই এখন পর্যন্ত সিবিআইরা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা চাই আরো গুরুতরভাবে এই জিনিসটা দেখা হোক, বা এই জিনিসটা তাড়াতাড়ি বিচারটা পাওয়া হোক, বা যারা করেছে এরকম কাজ তাদের শাস্তি হোক। কিন্তু এখন পর্যন্ত কিছু না দেখাতে আমরা এখনো আশাবাদী যাতে হয় জিনিসটা তাড়াতাড়ি, কাজটা ওরা শাস্তি পায়, তাড়াতাড়ি ওদের ফাঁসি হোক, আমরা ওইটাই চাই। আর আরজিকরের ঘটনায় যেটা আমি একা নই, গোটা পশ্চিমবাংলা শুধু বলবো না, গোটা দেশ এবং এমনকি গোটা বিশ্ব সর্বত্রই একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে কাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এটা খুব পরিষ্কার যে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে সাধারণ নিঃসন্দেহ, এবং সুপ্রিম কোর্টও, অনারেবল সুপ্রিম কোর্টও বলেছেন যে সিআরপিসি যে 164 যেটা 174 যে ধারা যেটা ছিল সেই অনুযায়ী যে অকুস্থলে এত লোক ঢুকে গেল, এবং সেখানে যারা ঢুকেছে তাদেরকেও আড়াল করার চেষ্টা করে যাচ্ছেন পুলিশের উর্দি পরে সত্যমেব জয়ত লেখা যে মানুষেরা, আইপিএস অফিসাররা। এটা কিন্তু একটা মানে এখন কারো কাছে এখন পর্দাটা উঠে গেছে, মঞ্চ কলাকুশলীরাও আমরা দেখতে পাচ্ছি, শুধু আলোটা পড়েনি মঞ্চে। 9 আগস্ট শুরু মানে নির্যাতিতা ঘটনাটা, তিলোত্তমার ঘটনাটা, কিন্তু আজকের ডেটটা হচ্ছে 1 সেপ্টেম্বর। এই যে এতটা দীর্ঘদিন, তার একটাই কারণ,
যারা দোষী, মূল দোষী যারা, তাদেরকে এখনো চিহ্নিত করা গেল না। এবং কেন গেল না? কারণ আমরা সাধারণ মানুষ, সোশ্যাল মিডিয়ায়, খবরের কাগজে যা যা আমরা দেখছি, তাতে করে একটাই কথা আসে, সেটা হচ্ছে আমাদের সাধারণ মানুষ কি বলছে সেটা শোনালাম। একই সঙ্গে শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই ধর্ষণ দিনের পর দিন বেড়ে চলেছে। সেই ডেটা আপনাদের সামনে রাখবো। এনসিআরবি রিপোর্ট কি বলছে দেখুন। ভালো করে খেয়াল করুন, 2013, 14, 15, 16 কীভাবে বাড়ছে, 2017, 18, 19, 20 ভালো করে ডেটাগুলো খেয়াল করুন। দেশ জুড়ে বছরের ধর্ষণের শিকার এক নজরে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। 21, 22, 9 এবং 10, অর্থাৎ বিজেপির সময়ের আগের এবং বিজেপির সময়ের পরেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দেশ জুড়ে বছরের ধর্ষণের শিকার কিভাবে বাড়ছে বা কিভাবে কমছে, কোথায় কোন বছর কি ডেটা বলছে এনসিআরবি আপনাদের সামনে রাখলাম। কিন্তু এবার সরাসরি একেবারে অন্তিম লগ্নে রয়েছে। আপনাদের দুজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব। আমার প্রশ্ন এক জায়গাতেই, সরাসরি শ্যামলবাবুর কাছে আসবো। শ্যামলবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হবে এখনই, কিন্তু তার আগে প্রশ্ন সংযোজন। সাধারণ মানুষ বলছে বিজেপি ভুলে যান, তৃণমূল কংগ্রেস শুধু এবার মনে রাখুক যে আপনারা রাজ্যে বসে রয়েছেন। সাধারণ মানুষ সরাসরি প্রশ্ন করছেন, বলছেন মঞ্চ দেখা হয়ে গেছে, কারা কলাকুশলী রয়েছে তাদের দেখা হয়ে গেছে, শুধু আলো পড়া বাকি। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে যারা দোষী যারা, তাদের যেন চরম থেকে চরমতম শাস্তি হয়। তিনি বলেছেন, আবার তিনি 28শে আগস্ট তিনি রিপিট করেছেন এটাও, অভিষেক ব্যানার্জিও বলেছেন এটা, ঠিক আছে। আর আমাদের পশ্চিমবঙ্গটা এমন কিছু নয় যে পশ্চিমবঙ্গের নাগরিকজন বাংলাদেশকে দেখে শিখতে হয়। বাংলাদেশে আজকে যেভাবে অত্যাচার হয়েছে বা বাংলাদেশে যেভাবে আজকে সরকার পড়েছে, সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গটাকে গুলিয়ে ফেললে হবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ দুটো কিন্তু অনেক তফাৎ আছে। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গে আমরা সকল নাগরিককে আমরা চাইবো যে সবাই বিচার চায়, আমরাও বিচার চাই। হ্যাঁ, সেই বিচারটা যেন একদম যথাযথ হয় এবং দোষীরা যারা আসল দোষী তারা যেন শাস্তি পায় এবং ধরা পড়ে, এবং সিবিআই যেন তার তদন্ত করে এবং রাজ্য সরকারও যেন সেক্ষেত্রে তৎপর হয়। একেবারে আমি সুপ্রিয়বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে শুধু একটা বিষয় বলবো। শ্যামলবাবু, আমি জানি না, আমি প্রথম থেকে যা যা প্রশ্ন করলাম বা সুপ্রিয়বাবু যা আপনার থেকে বলতে চাইলেন ডিবেটে, সবসময় আপনি কথাগুলোকে একটু অন্যদিকে ট্র্যাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেন। দুটো ক্ষেত্রে দুটো পার্সপেক্টিভে এটা হতে পারে। এক, নেটওয়ার্কের সমস্যা, এবং দ্বিতীয়, আপনার কাছে কোনো উত্তর নেই, ইনসিকিউরিটিতে আপনারা ভুগছেন। আমি এক্ষেত্রে প্রথমটাই ধরে নিলাম। সুপ্রিয়বাবু, আপনার কাছে আসছি, 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, বলুন। দেখুন, আমি প্রথমেই বলেছি যে কড়া আইনের ব্যবস্থা করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে কেন্দ্র সরকারের যদি কোনো ভূমিকার প্রয়োজন হয়, কেন্দ্র সরকার নিশ্চয়ই তার মধ্যে, কিন্তু আমাদেরও এটা দাবি যে এই ধরনের অমানবিক কিছু মানসিক ভারসাম্যহীন নিকৃষ্টতম সমাজের শীত যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, সারা দেশ পৃথিবী জুড়ে আমি যদি বলি, নারীদের সম্মান রক্ষার ক্ষেত্রে যারা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, তাদের ক্ষেত্রে একদম কড়া আইন আনা প্রয়োজন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শ্যামলবাবু বারবার একটা কথা উনি, আমার মনে হয় উনি টপিকটা সম্বন্ধে অবগত নয় বা এই ব্যাপারগুলো নিয়ে এতটাও চর্চার মধ্যে উনি নেন, আমার দোষ নয়। স্বাভাবিকভাবে ওনার বড় বড় যারা মুখপাত্র তারাও এই ক্ষেত্রে দাঁড়িয়ে নট টু স্পিক হয়ে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। কারণ তাদের সমস্যাটা হয়ে যাচ্ছে প্রশাসনের যে ভুলগুলোর দায় না এখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হচ্ছে। আমি যে বললাম শুরুতে যে আপনি যদি প্রত্যেকটা ব্যাপারকে প্রত্যেক দিন ছোট ঘটনা, দুষ্টুমি, বাচ্চা ছেলেরা করে ফেলেছে, ঠিক আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জিনিসগুলো হওয়াটা বাঞ্ছনীয় ছিল, এটা হয়েছে। আমি এটা বারবার আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, সিবিআই কে করা হতে হবে এবং অতি তৎক্ষণাৎ আর দেরি না করে যারা এর মধ্যে দোষী হচ্ছেন তাদেরকে চিহ্নিত করে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হোক, যাতে আর পরবর্তীকালে পরের দিন যেন কেউ ফেরা না হতে পারে কোনো কিশোরী, কোনো বাচ্চা, কিশোরী, শিশু, প্রত্যেকের সাথে এই ধরনের ঘটনা ঘটতে যাতে না পারে তার ব্যবস্থা। বেশ, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ টাইটি বাংলা আসার জন্য, এক কথা অঞ্জনের সাথে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো, তিলোত্তমা এখনো বিচার পায়নি, অভয়া এখনো বিচার পায়নি, আর কবে পাবে আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু লড়াই এখনো জারি রয়েছে। তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিবিআই হোক কিংবা রাজ্য সরকার হোক, জবাব দিতে হবে। তার কারণ এবার প্রশ্ন তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম বা কংগ্রেস নয়, এবার প্রশ্ন সাধারণ মানুষের। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।